অনলাইন প্রতারণার নতুন কৌশল কলম প্যাকেজিং জব। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আশাবাদী বদিউল আলম মজুমদার। এবং আসছে দুর্গাপূজা, মন্দিরে মন্দিরে প্রতিমা গড়ার ব্যস্ততা। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন প্রতারণা। সহজে কাজের সুযোগ আর দ্রুত উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষের সর্বনাশ করছে সংঘবদ্ধ প্রতারক চক্র। এরই সর্বশেষ কৌশল কলম প্যাকেজিং জব। পরিবারকে না জানিয়ে এদের ফাঁদে পা দিয়ে টাকা হারানোর পাশাপাশি প্রান্তিক অঞ্চলের নারীদের কেউ পড়ছেন সাংসারিক জটিলতায়, কেউ হারাচ্ছেন সংসার। এই প্রতারক চক্রের বিস্তারিত দেখুন মাহতাব মিনহাজের রিপোর্টে। আমার মতো ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। সহজেই ঘরে বসে টাকা উপার্জনের প্রলোভনে দীর্ঘদিন ধরেই সয়লাব সোশ্যাল মিডিয়া। বিশেষ করে কলম প্যাকেজিং এর মতো এমন কাজের অফার দেখিয়ে অসংখ্য ফেসবুক পেজ টার্গেট করছে প্রান্তিক মানুষদের। এবং স্যালারি হিসেবে থাকবে 15,000 টাকা। এমন অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখে এটিএন নিউজ। সত্যতা যাচাইয়ে কলম প্যাকেজিং জব নামে একটি পেজের সঙ্গে গ্রাহক সেজে যোগাযোগ করেন এই প্রতিবেদক। শুরুতেই সদস্য হিসেবে দাবি করা হয় 300 টাকা। এরপর ধাপে ধাপে আরও টাকার অঙ্ক বাড়তে থাকে, কিন্তু প্রতিশ্রুত কাজের কোনো চিহ্নই মেলে না। এই প্রতারণার ফাঁদে বেশি পড়ছেন প্রান্তিক নারীরা। এমনই একজন ভুক্তভোগী আজমিরা খাতুন জানালেন কিভাবে তিনি প্রতারিত হয়েছেন। কলমগুলো আমি কখন পাবো? ওরা বললো একদিন পরে পাবেন। তখন আমি একদিন পরে আসছে ওর কাছে ফোন দিলাম। এর মধ্যে আমাদের সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে। আধা ঘন্টার পরে ওরা নিজে থেকে ফোন দিছে। দেওয়ার পরে বললো কি যে আবার 2,000 টাকা লাগবে। আমি দেবো না। ঠিক আছে, তাহলে আমি যে 1500 টাকা দিচ্ছি আমার ওই 1500 টাকা ফিরিয়ে দেন। তা বললো কি ঠিক আছে একদিন পরে দেবো। তারপর থেকে ফোন দেয়, কিন্তু ফোন আর রিসিভ করে না। আজমিরা খাতুন শুধু টাকা হারিয়েছেন, কিন্তু একই ধরনের ঘটনায় শারমিন সুলতানার উপর নেমে আসে সাংসারিক জটিলতা। হাজবেন্ড অনেক মারাধরা করছে, তারপরে আমি বাপের বাড়ি আইলাম। আসার পরে তারপরে আসতে আব্বু আম্মু বোকাবক করেছে, পরিবারের সবাই বোকাবক করেছে। শারমিন সুলতানা আর আজমিরা খাতুনের মতো এমন আরও বহু নারীর জীবনের ভয়াবহতা উঠে আসে নারীর আত্মনির্ভরশীলতা নিয়ে কাজ করা নীলাঞ্জনা চম্পার কথায়। দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে এই প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার তিনি। এর জের ধরে চক্রটির সদস্যদের কাছ থেকে পেয়েছেন নানা ধরনের হুমকি। প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শুধু এই কলম প্যাকেটিং। আমার এক উদ্যোক্তা এটার ফান্দে পড়েছে। পরে আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট আমার এরা বলছে যে আপু আমরা প্রতারিত হচ্ছে, আমাদের বাঁচাও। কিছু কিছু মহিলাদের কান্না মানে বলতে পারবে না যে এতটা ওরা কাঁদে, এত টাকা দেবো। আপু ধার করে দিয়েছি 8,000 10,000 টাকা দিয়ে দিছি, কিন্তু আমার স্বামী মারছি, ঘর থেকে বের করে দিচ্ছি। জানান আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। তারা কোনো দামই দেয় না। এখনকার বর্তমানে কেসগুলি নিয়ে নারীরা হ্যারেজ হচ্ছে অনলাইনে, দাম নাই। শুধু একটা কথা, আপনারা কেন যান? আরে বাবা, আমাকে আপনি লোভ দেখায় টাকা নেবেন, সেটা তো একটা অন্যায় না? তবে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার বলছে এই ধরনের ঘটনা নজরে আসলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে সেটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং ধরে নিতে হবে যে আমি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। শিগগিরই এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন পুলিশের এই কর্মকর্তা। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, একই সাথে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোরই নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমি আশাবাদী যে আমরা একটা তরি ফিরবে। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো। ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।
এই শরতে ফুলে ফুলে ছেয়ে গেছে কাশবন। আসছে পূজা, আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে দুলছে শুভ্র কাশের গুচ্ছ। মন্দিরে পূজার প্রস্তুতি, প্রতিমা গড়ার জোর ব্যস্ততা, সে কথাই জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ঋতুর রানী শরৎ, কাশফুলের শুভ্রতায় আর সাদা মেঘের ভেলায় সেজেছে প্রকৃতি। আকাশের পেঁজা তুলোর মতো মেঘ আর ভুবন জুড়ে শ্বেতশুভ্র কাশফুল মিলেমিশে একাকার। চোখ জুড়োনো, মন ভোলানো তাদের অপরূপ মিতালি। মন্দিরে মন্দিরে রূপ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কারিগরদের নিপুণ হাতে অবয়ব পাচ্ছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ সঙ্গী সাথীরা। এবছর মেহেরপুরের ৩ উপজেলায় ৪০টি মণ্ডপে হবে পূজা। দেবী দুর্গা আমাদের মাঝে আসছে, আমরা দুর্গা পূজার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের অনেক বড় উৎসব। রং করতে আর 2 দিন লাগতে পারে, 2 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। মাটির কাজ 2 দিনের মধ্যে হয়ে যাবে, তারপর আমরা রঙের কাজ শুরু করব। আমাদের আরও কয়েকটা কাজ আছে। সুন্দরভাবে হচ্ছে এবং আমাদের সুন্দরভাবে প্রতিমার কাজ শেষ হয়েছে, এখন রং ফেলে শেষ হবে। প্রতি বছরই মেহেরপুরে এরকম পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গোৎসব খুব আনন্দে আমরা উদযাপন করি। এবছরও আমরা আশা করছি তার থেকেও ভালো এবং সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারব। বিভাগীয় নগরী খুলনার মণ্ডপে মণ্ডপে শিল্পীর নিপুণ হাতে রূপ পাচ্ছে মৃন্ময়ী প্রতিমা। এবছর খুলনা নগরী ও জেলার 1017টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ভক্তদের মাঝে প্রতীক্ষা, কখন মা দুর্গা মর্তে আসবেন তার মন্ত্রপুত আগমনে চারিদিকে আনন্দ আর শান্তি বিরাজ করবে। পূজা মাঙ্গলিক অনুষ্ঠান আমাদের সব সম্প্রদায়কে সাথে নিয়ে আমরা একটা বাঙালির যে উৎসব, শারদীয় উৎসব, সেই উৎসবটাকে আমরা শারদীয় সাড়ম্বরভাবে পালন করব। এবার দুর্গা আসবেন গজে বা হাতিতে চড়ে, গমন দোলায়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে আগমন শুভ, সুজলা সুফলা শস্যপূর্ণ, তবে গমন অশুভ। তুনা তনু, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভাগীয় শহর খুলনায় বিক্ষোভ সমাবেশ করছে জামায়াত ইসলামী। নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। অসীম, আমাদের জানা নেই যে বিক্ষোভ সমাবেশ চলছে জামায়াত ইসলামী, সেখানে এখন কি অবস্থা এবং কি কি দাবি রয়েছে সেখানে? শিমু, আপনি জানেন যে 5 দফা দাবিতে জামাত ইসলামের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে বিভাগীয় শহর খুলনাতে কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এর বিকাল 4টায় শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। স্থানীয় এবং কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। আসলে আপনি জানেন যে তারা জামাত ইসলামের নেতারা যারা বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে তাদের যে 5 দফা দাবি, অর্থাৎ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচন উভয় পক্ষে অর্থাৎ পিআর পদ্ধতিতে চালু করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেইং যে ফিল্ড নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির যে বিচার সেটি দৃশ্যমান করতে হবে। 14 দলের যে কার্যক্রম কিন্তু নগরীর যে সোনালী ব্যাংক রয়েছে কিন্তু জেলা এবং মহানগরের রয়েছেন তারা কিন্তু করেছেন। আসলে সবাই কিন্তু একটাই দাবি যে তাদেরকে জামাত ইসলামের যে 5 দফা দাবি, এই 5 দফা বাস্তবায়ন করে কিন্তু তারা করেছিল এবং তা আবার সবার কাছে সব মিলিয়ে ছিল খুলনা ডাকবাংলা সোনালী ব্যাংক জামাত ইসলামের বিক্ষোভ এবং সমাবেশের সর্বশেষ। দর্শক, খুলনা থেকে জামায়াত ইসলামের যে বিক্ষোভ সমাবেশ সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ অসীম। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভাগীয় শহর ময়মনসিংহেও
চলছে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করছেন জামায়াত ইসলামী। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সঙ্গে। সুমন, আমরা কিছুক্ষণ আগে খুলনায় দেখছিলাম যে তারা বিক্ষোভ সমাবেশ করছে 5 দফা দাবিতে। এখন আপনি যেখানে আছেন সেখানের কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কেমন? আপনি যেমনটি বলছিলেন যে জামায়াতে ইসলামী কর্তৃক যে বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু আজ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কিছুক্ষণ হলো কিন্তু এই সমাবেশটি শেষ হয়েছে। এই সমাবেশে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এখানকার প্রধান অতিথি বক্তব্য শেষে তার নেতৃত্বে কিন্তু একটি বিশাল এই নগরীর যে সড়কগুলো রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ করছে। এই বিক্ষোভ মিছিলটি যে ময়মনসিংহের যে টাউন হল চত্বর রয়েছে সেটিকে সম্প্রতি জুলাই চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই চত্বরে কিন্তু তারা যে মিলিত হবেন। এখানে কিন্তু এই আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি যে এহসানুল মাহবুব জুবায়ের, তিনি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এখানকার যে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের কিন্তু বলেছেন। তারা বলেছেন যে জামায়াতে ইসলাম কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য অংশগ্রহণের জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। তারা সবগুলো আসনেই তাদের যে প্রার্থিতা সেগুলো ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে এই ফেব্রুয়ারির আগেই কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি সহ যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সরকারের কাছ থেকে অবশ্যই আদায় করা হবে এবং সরকার যদি এই দাবিগুলো না মেনে নেয় তাহলে কিন্তু তারা আরও বেশি কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বলেছেন। তিনি বলেছেন যে এই জামায়াতে ইসলামী কোনো রকম সন্ত্রাস, চাঁদাবাজি এবং কোনো রকম অস্থিতিশীল কার্যকলাপের সাথে জড়িত নয়। শান্তিপূর্ণভাবে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো তারা সরকারের কাছ থেকে আদায় করতে চায়। তো শিমু, এই ছিল ময়মনসিংহ থেকে এই বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সেটির বিষয়ে সর্বশেষ। শিমু, ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি সহ আরও বিভিন্ন 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ময়মনসিংহে জামায়াতে ইসলামী। সেখান থেকে আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। দেশের খবরের সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। সাতক্ষীরায় ভেঙে পড়েছে মরিচচাপ নদীর 7টি ব্রিজ এবং টেকনাফের পাহাড়ে অপহৃত নারী ও শিশুসহ 66 জন উদ্ধার। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। একে একে ভেঙে পড়েছে সাতক্ষীরার মরিচচাপ নদীর ওপর নির্মিত 7টি ব্রিজ। সীমাহীন দুর্ভোগে 30 গ্রামের 50,000 মানুষ। অপরিকল্পিত নদী খননের কারণে এমন ক্ষতি বলছেন ভুক্তভোগীরা। এখন বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন তারা। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলার মধ্যে বহমান মরিচচাপ নদীর ওপর প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 7টি ব্রিজ নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। 2014 থেকে 18 সালের মধ্যে নির্মিত হয় এসব ব্রিজ। 2022 সালে সেতু ছাড়িয়ে প্রশস্ত করে খনন করা হয় মরিচচাপ নদী। তাতে যৌবন ফেরে নদীর। তবে দুর্ভোগ শুরু 30 গ্রামের মানুষের। 1.5 থেকে 2 বছরের মধ্যে একে একে ভেঙে পড়ে বাকরা, টিকেট, হিজলডাঙ্গা, চরগোবিন্দপুর, শিমুলবাড়িয়া, ডারারখাল ও এল্লারচর ব্রিজ। বাঁশ আর কাঠের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। শিক্ষার্থী ও রোগী পরিবহনে সমস্যা সবচেয়ে প্রকট। ভুক্তভোগীদের প্রশ্ন, ব্রিজের চেয়ে নদী বড় করা হলো কার স্বার্থে? নদী কাটানোর পরে তলাতে খেয়ে আস্তে আস্তে ব্রিজ বসটি ওইভাবে বসি ওই পর্যন্ত গেছে। তারপরে আমরা জনগণ থেকে যাই করি বাসটার এদিক থেকে গ্রামেতে ম্যানেজ করে নিয়ে আমরা এই সোজা করি এখন উপস্থিত চালাতেছি। আমাদের স্কুলীয় কলেজ যেতে পারি না, আমরা একটা ডাক্তারে হাসপাতালে যাব তাও যেতে পারিনি। এসব ব্রিজ নির্মাণের আগে পানি উন্নয়ন বোর্ডের মতামত নিলে এমন সমস্যা হতো না। সরকারের বিপুল অর্থ গচ্চাও যেত না বলে মনে করেন কর্মকর্তারা। এখন যে ভাঙতেছে, তো এটাও আমাদের সাথে আলাপ করে যে এটা কি রক্ষা করার কোনো ব্যবস্থা করা বা আমাদের চিঠিতে দেওয়া যে এটা রক্ষা করার জন্য, এরকমও কোনো ডকুমেন্ট আমার কাছে আসে নাই। ভেঙে পড়া 7টি ব্রিজের মধ্যে জনগুরুত্বপূর্ণ স্থানে 3টি ব্রিজ নির্মাণের জন্য এলজিইডির মাধ্যমে প্রস্তাবনা দেওয়া হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরাতে একটা বড় প্রজেক্ট হচ্ছে প্রায় 3000 কোটি টাকার। সেই প্রজেক্টের মধ্যে আমরা 7টি স্পট থেকে 3টি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এলজিইডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি
আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী অর্থ বছরই এই ব্রিজের কাজ শুরু হবে এবং বাস্তবায়ন হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণের শিকার হওয়া নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। জেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়া থেকে তাদের অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের বেশ কয়েকটি আস্তানার সন্ধান পায় নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় চিরুনি তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নৌবাহিনী জানিয়েছে সব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণের দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানব পাচার কার্যক্রম চালিয়ে আসছিল। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। স্বাদ ও মানের কারণে নরসিংদীর কলার সুখ্যাতি দেশ জুড়ে। এ জেলার মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষের পরিধি। এখানকার কলা সরবরাহ হচ্ছে সারা দেশে। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর চাম্পা, সবরি, সাগর, অমৃত সাগর, হোমাই এবং গ্যাড়াসুন্দর কলার খ্যাতি দেশ জুড়ে। বাজারে দিন দিন কলার চাহিদা বাড়ায় বেড়ে চলছে এর উৎপাদনও। জেলার সব উপজেলায় কম বেশি কলার চাষ হলেও সদর, পলাশ ও মনোহরদীতে কলার আবাদ হয় বেশি। অল্প খরচে লাভ বেশি, তাই কৃষকরাও কলা চাষে আগ্রহী। নরসিংদীর কলা বাংলাদেশের সেরা কলা। নরসিংদীর কলার একটা চেন্ট আছে, একটা গান আছে এবং স্বাদ আছে। 350 গাছ আছে, মনে করেন আমার 1,20,000 বেচা কিনলাম। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে তাইলে আমরা কলা চাষে খুব লাভবান। জেলার প্রধান অর্থকরী ফসল হিসেবেও স্বীকৃতি পেয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই কলা। স্বাদ ও গুণ ভালো হওয়ায় এখান থেকে কলা কিনে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যান পাইকাররা। এবছর জেলায় 2,494 হেক্টর জমিতে প্রায় 55,545 মেট্রিক টন কলা চাষ করা হয়েছে। এখানকার অমৃত সাগর কলাকে জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। কলা চাষীদের সার ও প্রয়োজনীয় কীটনাশক সহ সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। বর্তমানে আমাদের প্রচেষ্টায় এবং কৃষি গবেষণার সহায়তায় আমরা কিন্তু এই কলা চাষের ক্ষেত্রে তাদেরকে উন্নত প্রযুক্তি দিয়েছি, যে কারণে কিন্তু নরসিংদীর কলার ফলন এবং কলার সাইজ সবই কিন্তু ভালো হচ্ছে এবং তারা কলার বাজার মূল্য বেশি পাচ্ছে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।